ব্রিক্স বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। সুষম খাদ্য পায় না দেশের অন্তত 30% মানুষ। অপচয়, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। 25 কোটি টাকা ব্যয়ে আবারও মাস্টার প্ল্যান করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সমন্বয়হীনতার কারণে আগের প্ল্যানটি অকার্যকর, অভিযোগ নগর বিশেষজ্ঞদের। এবং বরগুনায় বাঁধ সংস্কারের নামে পাইলিং বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। বাধা দেয়ায় হুমকির শিকার এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ব্রিক্স বিমস্টেক আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সকালে ভারতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গোয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সহ মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য। এছাড়াও 3 বাহিনীর প্রধানরাও সেখানে উপস্থিত ছিলেন। আজই তিনি ব্রিক্স বিমস্টেক আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। দুপুর থেকেই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক ভারত সফর। তাই এই সফর দুদেশের কাছে একটি বিশেষ গুরুত্ব বহন করছে। সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ারও কথা রয়েছে। এছাড়াও সম্মেলনে যোগ দেওয়া অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গেও তার বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানা গেছে। আগামীকাল সকালে ভারত থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এখনো সুষম খাদ্য পায় না দেশের 30%-এর বেশি মানুষ। এই অবস্থায় বিশ্বব্যাংক বলছে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে সবচেয়ে বেশি। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হোসেন সবুজ। কৃষি প্রধান বাংলাদেশে 5-6 বছর আগেও আমদানি করা হতো চাল। তবে গেল বছর থেকে চাহিদা মিটিয়ে এই খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। এসব হিসাবের কোনো খবরই রাখেন না খোদ রাজধানীর বাসিন্দা কুলসুম বেগম। প্রতিদিন 150 থেকে 200 টাকার বাজারে পরিবারের 8 সদস্যের আহারের ব্যবস্থা করতেই যে সময় চলে যায় তার। শুধু জানেন চালের দাম একটু কম হলে সেই টাকা ব্যয় করতে পারতেন অন্য খাতে। তখন রান্তাছি এটা যখন দুপুরে খাই মাঝে মাঝে বাজার সদাই হয় না, খাওয়া করা কষ্ট করা লাগে। চাউলের দামটা যদি একটু কম থাকতো তত 2-4 টাকা বাঁচায় বাজার করে দেওয়া যায়। প্রতি বছরই কমছে আবাদি জমির পরিমাণ, পরিবর্তন হচ্ছে জলবায়ু। এমন পরিস্থিতিতেও খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে বৃহৎ জনগোষ্ঠীর বাংলাদেশে। তবে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে না থাকলে এর কোনো সুফল পৌঁছবে না ভোক্তা পর্যায়ে, এমন দাবি খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত যে ব্যবস্থাটি রয়েছে সেটি রাজনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে একটা চক্রায়িত, সিন্ডিকেটেড, এবং এখান থেকে বের হতে না পারলে দারিদ্রতা এবং আমাদের অভাবকে, খাদ্যাভাবকে দূর করতে পারবে না উৎপাদন বেশি হলেও। আর পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে বিশ্বব্যাংক বলছে শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, নিশ্চিত করতে হবে সব পর্যায়ে খাদ্যের প্রাপ্যতা। সবকিছু যে দেশে উৎপাদন করতে হবে তা না, একটা ব্যালেন্স ডায়েট কেনার ক্রয় ক্ষমতা আমরা অর্জন করতে পারছি কিনা। অবভিয়াসলি 31.5% ক্ষেত্রে তো সেটা হয়নি। ক্রয় ক্ষমতার জন্য একদিকে যেমন আয়ের বৃদ্ধির প্রয়োজন, অন্যদিকে খাদ্য মূল্যটা একটা সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন। উৎপাদন পর্যায়ে চালের পাশাপাশি অন্যান্য খাদ্যশস্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ, এবং তা হয়তো খুব শিগগিরই অর্জন করবে। তবে সেসব খাদ্যদ্রব্য কতটা সহজে সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে খাদ্যশস্য উৎপাদনের সফলতা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
দেশে ফসল ভেদে উৎপাদিত খাদ্যের 12 থেকে 44% অপচয় ঘটছে। এই অপচয় দেশের টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন অপচয় রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অন্যদিকে খাদ্যমন্ত্রী বলছেন এ ব্যাপারে কৃষকদের সচেতন করতে কাজ করছে সরকার। বিশ্ব খাদ্য দিবসে তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। সবুজ শ্যামলিমা বাংলা, প্রান্তর জুড়ে যে ফসল তা কৃষকের শ্রমে আর ঘামে অর্জিত। কৃষকের এই কষ্টার্জিত শ্রমের উপর দাঁড়িয়েই দেশের মোট জিডিপির 20% বেশি অর্জন হয় কৃষিখাত থেকে। এছাড়াও খাদ্য নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। এত কিছুর পরও খাদ্য নিরাপত্তায় পৃথিবীর 22টি ঝুঁকিপ্রবণ দেশের একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে এই ঝুঁকি সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই যখন খাদ্যের সার্বিক অবস্থা, তখন জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা তথ্য দিচ্ছে দেশের উৎপাদিত ফসলের 30% অপচয় ঘটে খাবার টেবিলে যাবার আগেই। এই অপচয়ের সর্বোচ্চ সবজি এবং ফলে 44%, তেল এবং ডাল জাতীয় শস্য 20%, মাংসে এর পরিমাণ 20%। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ব্যক্তিগত পর্যায়ে ঘটে বিপুল পরিমাণ অপচয়। অপচয় রোধে কৃষি ব্যবস্থাপনার প্রতিটি স্তরে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ। উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত পরিবহন ব্যবস্থাপনা এবং এটা হাত দিয়ে নাড়াচাড়া ইত্যাদি সব জায়গাতে আমাদের উন্নতর প্রযুক্তি যানবাহন এটা ব্যবহার করতে হবে। অন্যদিকে অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন খাদ্যমন্ত্রী। আমাদের কৃষকদের সচেতন করারও চেষ্টা করছি এবং আমাদের এই সমস্ত বিভিন্ন পর্যায়ের যে কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এখন। মন্ত্রী জানিয়েছেন অপচয় রোধে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বাসার আবর্জনার সাথে 10% বেশি খাবার থাকলে জরিমানা গুনতে হয় আমেরিকান একটি শহরের বাসিন্দাদের। আর বাংলাদেশে এখনো যখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়নি, তখনও হরহামেশাই ঘটছে অপচয়। আর এই অপচয় রোধে প্রয়োজনে আইন প্রণয়নের কথা বলছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে মেলার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, আপনি জানেন যে আজকে বিশ্ব খাদ্য দিবস, তো সেই কারণে কিন্তু বিশ্বের অন্যান্য স্থানের মতো আমাদের বাংলাদেশেও কিন্তু বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে যে নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে। তো এখন আমি রয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ভবনে, যেখানে কিন্তু আসলে একটি সেমিনার আয়োজন করা হয়েছে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে। খাদ্য নিরাপত্তার বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু এই সেমিনারটিতে আলোচনা হবে। ইমতিয়াজ, আপনাকে একটু বলে রাখি যে আমাদের দেশে কিন্তু 16 কোটি জনসংখ্যা এবং 2021 সাল নাগাদ এই জনসংখ্যা কিন্তু আরো দ্বিগুণ হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কিন্তু প্রতি বছর প্রায় 20 লাখ জনসংখ্যা কিন্তু নতুন করে যোগ হচ্ছে, যে কারণে কিন্তু এই বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যেন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ এমনিতেই ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় সর্বশীর্ষে রয়েছে। তো এই বিষয়টি মাথায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের যে কৃষি জাত রয়েছে, বিভিন্ন ধান, পাট, সেই উন্নত জাতগুলো কিন্তু উদ্ভাবন করেছে, যেন 2021 সাল নাগাদ আমাদের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টি সেটি যেন আরো নিশ্চিত করা যায়। তো সেই বিষয়গুলো মূলত আজকের এই সেমিনারে আলোচনা করা হবে, যেমনটি এখানে কিনোট দেওয়া হয়েছে আমাদেরকে, সেটি থেকে জানতে পেরেছি। এছাড়া হচ্ছে যে আমাদের দেশে আপনি জানেন যে স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 7ম। তো এখন পর্যন্ত এটি কিন্তু আমাদের জন্য আশাব্যঞ্জক একটি তথ্য। তো কিন্তু এতে কিন্তু আত্মতৃপ্ত হলে চলবে না। বিশেষজ্ঞরা বা সংশ্লিষ্টরা বলছেন যে আসলে এই অর্জনটা ধরে রাখতে হলে কিন্তু স্বাদু পানির মাছ উৎপাদনের পাশাপাশি যে আমাদের যে সামুদ্রিক মৎস্য আহরণ, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হবে, যেন কিভাবে আরো সামুদ্রিক মাছ আহরণ করা যায় এবং দেশের চাহিদা মিটিয়েও যেন এই মাছ রপ্তানি করে বাংলাদেশ বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এছাড়া আরো একটি বিষয় যে আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি যে বাংলাদেশে কিন্তু আসলে স্বাদু পানির মাছ মূলত চাষের মাছকেই বোঝানো হয় এবং চাষের মাছের উৎপাদনের কারণেই কিন্তু বাংলাদেশে একটা বিপুল যে চাহিদা রয়েছে মাছের, সেটি পূরণ করা সম্ভব হচ্ছে। কিন্তু নদ নদীতে কিন্তু আমাদের যে মাছের যে অবাধ বিচরণ ছিল সেটি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আসলে
আসলে এখানে যারা আছেন তারা কিন্তু আলোচনা করবেন যে আসলে কিভাবে ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণ করতে গেলে কিভাবে নদীতে মাছের চাষ বাড়ানো যায়। তো সে বিষয়ের সাথে সাথে পাটের নতুন নতুন যে জাতগুলো রয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। তো ইমতাজ, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে একটি মেলা ও সেমিনার আয়োজন করা হয়েছে। সেখান থেকে সেমিনারের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর সবশেষ মাস্টার প্ল্যানের ৫% বাস্তবায়ন হয়নি। গত ২০ বছরে সিটি কর্পোরেশন সহ কোনো সংস্থাই এটাকে গ্রহণও করেনি। অথচ ২৫ কোটি টাকা ব্যয়ে আবারও মাস্টার প্ল্যান প্রণয়ন করতে যাচ্ছে সংস্থাটি। মাস্টার প্ল্যান প্রজেক্ট প্রোফাইল এখন গণপূর্ত মন্ত্রণালয় হয়ে পরিকল্পনা কমিশনের বিবেচনায় রয়েছে। নগর বিশেষজ্ঞদের অভিযোগ, সমন্বয় ছাড়া আগের মাস্টার প্ল্যানটি তৈরি হওয়ায় অকার্যকর হয় এটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে আবার নতুন মাস্টার প্ল্যান প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। মন্ত্রণালয়ে পাঠানো এই প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৫ কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে চান সিডিএ চেয়ারম্যান। এই প্রকল্পটা অনুমোদনের সাথে সাথে অর্থের বিষয় আছে, সেটা আমরা প্রস্তাব করেছি সরকারি অর্থে এটা করার জন্য। প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হবে। সুতরাং এই প্রকল্প এখন প্রক্রিয়াধীন আছে। আমরা মাস্টার প্ল্যানকে গণমুখী করার জন্য ৪১টা কমিটি করেছি। তবে প্রশ্ন উঠেছে মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে। সবশেষ ১৯৯৫ সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় প্রণয়ন করা মাস্টার প্ল্যানের উল্লেখযোগ্য কোনো প্রকল্পই বাস্তবায়ন হয়নি। রেল লাইনগুলির উপর দিয়ে ওভারক্রস হওয়ার কথা ছিল, এগুলি হয়নি। তারপরে কিছু কিছু প্যারালাল রাস্তা হওয়ার এবং ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ রাস্তার প্রস্তাবনা ছিল, সেগুলি একটাও ধরা হয়নি। নগর বিশেষজ্ঞদের অভিযোগ, সমন্বয় ছাড়া আগের মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হয়েছিল, যে কারণে সরকারি কিংবা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে এই পরিকল্পনাকে অগ্রাহ্য করেছে। ১-২% বেশি মাস্টার প্ল্যানের কাজ হয়নি। যেটা মাস্টার প্ল্যানের আগে বাস্তবায়ন হচ্ছিল সেটিকে মাস্টার প্ল্যানের পার্ট হিসাবে ধরা হয়েছে। ওটিকে যদি ধরেন তাহলে ৪-৫% মতো মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়েছে। তবে সিডিএ চেয়ারম্যানের দাবি, তারা মাস্টার প্ল্যান প্রণয়ন করলো, ড্রেনেজ ও সুয়েজ প্রকল্প, ওয়াসার এবং জলবদ্ধতা নিরসনের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ড্রেনেজ মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করতে হবে, সুয়েজ সিস্টেমটা এটা ওয়াসাকে, আর জলবদ্ধতা নিরসনের যত কর্মকাণ্ড সেটা বাস্তবায়ন করতে হবে সিটি কর্পোরেশনকে, বাকিগুলো বাস্তবায়ন করবে সিডিএ। সাগর এবং নদীর তীর ঘেঁষে পাহাড় ঘেরা ৬০ বর্গমাইলের বন্দরনগরীতে ৬০ লাখ লোকের বসবাস, আর অপ্রশস্ত সড়কে যানজট এবং জলবদ্ধতা এখানকার প্রধান সমস্যা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সব ধরনের বাধা উপেক্ষা করে বাসযোগ্য ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকার ২ মেয়র। গতকাল রাজধানী বেঙ্গল ইনস্টিটিউটে আগামী ঢাকা শীর্ষক এক আলোচনায় অংশ নেন তারা। আর্থিক সংকট ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় কাজ করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে ২ মেয়র বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নগরের সৌন্দর্য সহ নাগরিক সুবিধা বাড়াতে ২ ভাগ করা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনকে। গত ১.৫ বছরে দৃশ্যমান পরিবর্তনও দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে অনেক ক্ষেত্রেই প্রত্যাশা মতো পরিবর্তন করতে পারছেন না ঢাকা সিটির ২ মেয়র। এজন্য অর্থ সংকট ও আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু প্রজেক্ট দিয়েছেন, 70% ফাইন্যান্স করবেন গভর্নমেন্ট, 30% আমাদেরকে দিতে হবে। কোথা থেকে নিয়ে আসবো টাকা? এটা হচ্ছে সিটি কর্পোরেশনের বাস্তবতা, অর্থের সংকট। কাজের গতি বাড়াতে সিটি কর্পোরেশন এলাকা থেকে করের উপকর আদায়ে যে আইন করা হয়েছে, অনেক সময়ই অর্থ সংস্থানের ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন তিনি। সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009 4th শিডিউলে বলা আছে, করের উপর উপকর আদায় করার সুযোগ সিটি কর্পোরেশন থাকবে। কেউ বলছেন যারা আইন পাশ করেছেন তারা এই আইন আরেকটা আইনের সঙ্গে কন্ট্রাডিক্টরি, তারা বুঝে করেন। অনুষ্ঠানে ঢাকাকে বাসযোগ্য করার ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তরের মেয়র। এই শহরে $multi-million হোটেল উঠেছে যিনি আমার ফুটপাত দখল করেছেন। 6টা প্লটে বুলডোজার চালিয়ে দিয়েছি, একজনকেও 1 ইঞ্চি জায়গা ছাড়ছি না। পিছনে শেখ হাসিনার শক্তি আছে এই জন্য। ঢাকামুখী মানুষের চাপ কমাতে ঢাকার আশেপাশের শহরগুলোকে সুন্দর করে গড়ে তোলার উপর জোর দিলেন নগর বিশেষজ্ঞরা। আশেপাশের শহরগুলোকে যদি আমরা ইন্টেন্সিফাই করতে পারি, ওখানে যদি সুযোগ সুবিধা দিতে পারি, ওখানে যদি বাসস্থানের সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, তাহলে মানুষ ঢাকায় থাকবে কেন? মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সেখানকার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, আসলে আমি এখন অবস্থান করছি সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার যেটি প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে চামড়া শিল্পনগরীতে। সেখানে কিছুক্ষণ আগে এখানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসেছিলেন এবং সকালবেলায় তিনি এখানে কর্মকর্তা যারা আছেন বিসিক এবং তিতাস পিডিবি সেই কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন এবং এর পরবর্তীতে তিনি ট্যানারি মালিকদের দুটি সংগঠন বিএফএল-এলএফই এর নেতারা এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠক পরবর্তী সময়ে তিনি আসলে পরিদর্শন করতে এসেছিলেন। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের এই যে প্ল্যান্টটি নতুন করে স্থাপন করা হয়েছে এবং এটি আসলে প্রথমত যে প্ল্যান্টটি করার কথা ছিল সেখান থেকে কিছুটা সংশোধনীয় এই প্ল্যান্টে আনা হয়েছিল, সেটি মূলত তিনি দেখতে এসেছিলেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি আসলে মিটিং এর সময় বলেছেন, সেটি হলো যে চামড়া শিল্প নগরী আজকের পরিদর্শনের পর তিনি আসলে দেখবেন যে কোন কোন প্লটে কাজ শুরু হয়নি এখনো এবং কোন কোন মালিক প্লট বরাদ্দ পাওয়ার পরেও এখনো কাজ শুরু করেননি, তাদের প্লট বাতিলের জন্য মন্ত্রণালয়ে আগামীকাল কিংবা পরশু 3 কর্মদিবসের মধ্যেই একটি সুপারিশ যাওয়ার কথা আমরা শুনতে পেরেছি। যদিও এটি কিছুটা অসমর্থিত, কারণ আমাদের সঙ্গে একটু অসমর্থিত আলাপের সময় তিনি এই কথাটি বলেছেন। আরেকটি বিষয় তিনি আপনারা হয়তো এরই মধ্যে জানেন যে 1 জানুয়ারির একটি ডেডলাইন তিনি আবারও বেঁধে দিয়েছেন। এ নিয়ে সরকার দফায় দফায় এর আগে যে তারিখগুলো দিয়েছিল সেই ধারাবাহিকতায় আমরা আজকেও দেখলাম যে তিনি একটি তারিখ বেঁধে দিলেন, সেটি হলো 1 জানুয়ারির পর হাজারীবাগে কোনো ট্যানারি শিল্প থাকতে পারবে না। আরেকটি কথা তিনি উল্লেখ করেছেন, সেটি হলো যে চামড়া শিল্প নগরীতে সরকারের যেসব কার্যক্রমগুলো রয়েছে সেগুলি 30 ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেছেন। যদিও এরকম আশ্বাস আমরা এর আগেও শুনেছি এবং আজকে আমাদেরকে চামড়া শিল্পনগরী ঢাকা যে প্রকল্প কার্যালয় সেখান থেকে একটি অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়েছে, সেখানেও আমরা একটু অসামঞ্জস্য দেখতে পাচ্ছি। সেখানে একটা পর্যায়ে লেখা আছে যে বিদ্যুৎ লাইন নির্মাণ, আরবি কর্তৃক 10 MVA ক্যাপাসিটি সম্পন্ন 2টি বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপনের কাজ 100% সম্পন্ন হয়েছে, যেটি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রণাধীন। আরেকটি কথা বলা আছে যে গ্যাস লাইন স্থাপন করা হয়েছে প্রায় 100%। তারা এখানে এটি উল্লেখ করেছেন যে শিল্প প্রতিষ্ঠান কর্তৃক তিতাস গ্যাস থেকে সংযোগ নেওয়ার সুপারিশও করা হয়েছে। তো আসলে এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুটি কাজ, যেমন গ্যাস এবং বিদ্যুতের যখন 100% নিশ্চয়তার কথা সরকার বলছে, কিন্তু ঠিক তারপরেই আমরা দেখলাম যে শেষ পৃষ্ঠায় 2 পৃষ্ঠার একটি প্রতিবেদন এবং শেষ পৃষ্ঠায় প্রকল্প পরিচালক তিনি উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত 102টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান গ্যাসের জন্য আবেদন করেছেন। তো আসলে গ্যাসের জন্য যখন আবেদন করেছেন, এই আবেদনের পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করেছি যে আবেদন যখন করা হয়েছে এবং শিল্প গ্যাস যদি বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ যদি সম্পূর্ণ প্রস্তুত না থাকে, তাহলে আসলে এখানে আবেদনের প্রশ্নটা কেন আসলো সেটিও আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম, কিন্তু এই বিষয়টি আসলে এড়িয়ে গেছেন এবং মন্ত্রণালয় থেকেও এই বিষয়ের কোনো সঠিক জবাব দেওয়া হয়নি এবং তিতাস এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু বলেননি। তো আমরা এখন পর্যন্ত চামড়া শিল্পনগরীর মন্ত্রীর পরিদর্শন কাজের এই ছিল সবশেষ খবরাখবর। দর্শক, কিছুক্ষণ আগে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আর সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। চলে যাচ্ছি পরের খবরে। উদ্বোধনের অপেক্ষায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে সরাসরি ঢাকা রেলপথ যোগাযোগ। রেলওয়ে বিভাগ জানায় এ লক্ষ্যে প্রায় প্রতিদিনই ব্রডগেজ লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করছে। নতুন এই রেল লাইন চালু হলে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। 2010 সালের অক্টোবরে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ে মিটার গেজ রেলপথকে আধুনিকায়ন ও ডুয়েল গেজে রূপান্তরের কাজ শুরু করে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 150 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয় 1300 কোটি টাকা। আমাদের উত্তরের জনগণের এতদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। আমরা সবাই খুবই আনন্দিত। মিটার গেজ থেকে ব্রড গেজ দ্রুত গতিতে চলতে পারবে, সময় কম লাগবে। পঞ্চগড় ঠাকুরগাঁও ঢাকাগামী ট্রেনটি চালু করার জন্য খুব তাড়াতাড়ি আমরা কাজ শেষ করার জন্য চেষ্টা করতেছি। ঠাকুরগাঁও মানুষের সুবিধা হবে, যারা পৌঁছে যেতে কষ্ট পাচ্ছে, বিশেষ করে অনেক ভিআইপি যাত্রী, অনেক রোগী আছে যে যারা ট্রেনের ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের জন্য আরো বেশি সুবিধা। শিগগিরই শীর্ষস্থান হারাবে যুক্তরাষ্ট্র। 2030 সালে বিশ্বের 1 নম্বর অর্থনীতি দেশ হবে চীন। শুধু তাই নয়, আগামী 5 দশকের মধ্যে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হবে এশিয়ার দেশগুলো। এমনটাই মনে করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রাজধানী একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ
সিপিডি আয়োজিত নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় প্ল্যানারি সেশনে এসব কথা বলেন তিনি। তবে সাবেক কূটনৈতিক ও বিএনপি নেতা শমশের মোবিন চৌধুরী মনে করেন, এসডিজি অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার পর্যায়ে কার্যকর সমন্বয় দরকার। এ সময় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ইতিবাচক হলেও দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর সংখ্যা না কমায় উদ্বেগ প্রকাশ করে এমিরেটস অধ্যাপক দীপক নায়ার। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি খুবই সন্তোষজনক, কিন্তু দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের জীবনমানে পরিবর্তন আনতে পারছে না এই অঞ্চলের শাসকরা। শুধু এ কারণেই অসাধারণ সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো ক্রমেই বৈশ্বিক অর্থনীতিতে ভালো অবস্থানে যাচ্ছে, কিন্তু এখনো নতুন কর্মসংস্থান সৃষ্টি, টেকসই পরিকল্পনা গ্রহণে ইউরোপের চেয়ে পিছিয়ে আছি আমরা। অল্প কয়েকটা দেশ হলেও সরকার পর্যায়ে সুসম্পর্কের ঘাটতির কারণে অনেক উদ্যোগ মাঝপথেই হারিয়ে যাচ্ছে। Now America is number one, but by the year 2030, they will not be number one. আমি মনে করি আগামী 5 দশকের মধ্যে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ উঠবে চীন, ভারত আর জাপানের হাতে। 2030 সালের মধ্যেই শেষ হবে যুক্তরাষ্ট্রের আধিপত্য। দিবালোকেই দেখছি চীন হতে যাচ্ছে বিশ্বের 1 নম্বর অর্থনীতির দেশ। বরগুনায় বাঁধ সংস্কারের নামে টাকা উত্তোলনের পর কাজ না করে উল্টো বাঁধের পাইলিং বিক্রির অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনায় বাধা দিলে এলাকাবাসীকে হুমকি দিয়েছেন অভিযুক্ত ঠিকাদার। সঠিক সময় বাঁধ সংস্কার না হয় জোয়ার এলেই প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। তবে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনার বিষখালী নদীর পাড়ের জিনতলা এলাকার 2 কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারি মাসে, কিন্তু কাজটির ঠিকাদার সিদ্দিকুর রহমান মোল্লা কাজ শুরু করেই 9 লক্ষ টাকা উত্তোলন করেন পানি উন্নয়ন বোর্ড থেকে। এলাকাবাসীর অভিযোগ, বাঁধটিতে দেয়া পুরনো পাইলিং বিক্রি করে ফেলেন তিনি। নদীপাড় থেকে বেলে মাটি কেটে ফেলা হয় বাঁধের ক্ষতিগ্রস্ত কিছু স্থানে। এতে বাঁধের কাছে নদীর গভীরতা বেড়ে যাওয়ায় শুরু হয় ভাঙন। অন্যদিকে বেলেমাটির বাঁধ পানির চাপে ভেঙে যায়। সম্প্রতি নদীতে জোয়ারের চাপ বাড়লেই প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। মাল জিনিস আইনে রাস্তার উপরে রাখছে, কিন্তু লেবার দিয়ে কাজ ঠিক মতন করায় না। মানে পাইলিং উঠে গেছে, পাইলিং তো খুব মজবুত পাইলিং ছিল আমাকে। পাইলিংটা যদি আমাকে থাকতে রাস্তাটা আমাকে ছড়তে না। বালু দিয়ে বান্ধি গেছে, তুবনে বাড়িতে আসতে বালুটা পড়ে যায়। বাঁধটির সম্পর্কে কথা বলতে যোগাযোগ করার চেষ্টা করা হয় ঠিকাদার সিদ্দিকুর রহমান মোল্লার সঙ্গে। শেষ পর্যন্ত টেলিফোনে যোগাযোগ করে কাজে অনিয়ম হয়েছে কিনা জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। টিনের যে শেডগুলো ছিল নাকি আপনি বিক্রি করে ফেলছিলেন? 50 লাখ টাকা খরচ করে আপনার থামাই দিয়ে মূর্তি জামছে ধরা। ওই এলাকার অনেক লোকই বললো আর কি। অবশ্য বাঁধটি পরিদর্শন শেষে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। যে ঠিকাদার কাজ করছিল সময় মতন যদি টেন্ডার পর কাজ না করে থাকে, প্রয়োজনে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং ব্ল্যাক লিস্ট করা হবে এবং ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে অন্য একজন কন্ট্রাক্টরকে। পাথরঘাটা উপজেলার 43/2 এফ ফোল্ডারে জিনতলা এলাকার এই বাঁধটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 65,31,000 টাকা। সময় সংবাদ, বরগুনা। 3 বছরেও চালু হয়নি জামাত শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জের পর্যটন মোটেলটি। 2013 সালে যুদ্ধাপরাধের দায়ে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় কার্যকর পর মোটেলটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে জামাত শিবির কর্মীরা। এরপর মোটেলটি চালু করার কোনো উদ্যোগ নেয়নি পর্যটন কর্পোরেশন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির কর্মীরা নবনির্মিত পর্যটন মোটেলটিতে ব্যাপক ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয়া হয় ঘরের সব আসবাবপত্র। এতে মোটেলটির সবকিছু তছনছ হয়ে যায়। এই অবস্থায় এটিকে সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিভিন্ন এলাকার লোক এসে থাকার জায়গা পায় না। এখন যা দেখতে পাচ্ছি যে প্রচুর সমস্যা। এই সমস্যাটাই আমাদের এই পর্যটন মোটেল যদি করে আমাদের দূরীকরণ হবে। পুনরায় এটার সংস্কার করে এটা চালু করলে আমরা এলাকাবাসী বা এলাকার লোকজন আমরা এর অনেক উপকৃত হব। এদিকে মোটেলটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় 2 কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানান ঠিকাদার প্রতিষ্ঠানের এই প্রতিনিধি। পর্যটন মোটেলটিকে আমরা পুনরায় যদি চালু করতে চাই বা সরকার করার উদ্যোগ নাই, তো প্রায় 2 কোটি টাকা
বাই করতে হবে। অবশ্য জেলা প্রশাসক জানালেন মোটেলটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান যারা অপূর্ব চৌধুরী মহোদয় স্যার এখানে ভিজিট করে গেছেন এবং তারা প্রকল্প তৈরি করেছেন এবং দ্রুত চালু করার ব্যাপারে তাদের তৎপরতা দেখে আমার মনে হয়েছে যে অল্প দিনের মধ্যে এটা চালু হবে। ঐতিহাসিক সোনা মসজিদের কাছে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 2012 সালের 30 ডিসেম্বর মোটেলটির নির্মাণ কাজ শেষ হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ফরিদপুরে জৈব সার তৈরি করে স্বাবলম্বী হয়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সদর নগরকান্দা, সালথা ও ভাঙ্গা উপজেলার কৃষকরা বাড়ির আঙিনায় জৈব সার উৎপাদন করছেন। গরুর গোবর ও ফলমূলের উচ্ছিষ্টাংশ সহ বিভিন্ন পচনশীল দ্রব্যের মিশ্রণে জৈব সার উৎপাদন করা হচ্ছে। রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে নিজেদের উৎপাদিত জৈব সার জমিতে ব্যবহার করে অধিক ফসল উৎপাদন করছেন বলে জানান কৃষকরা। এর কোনো ক্ষতিকর গুণাগুণ নাই, যেটা নাকি রাসায়নিক সারের অ্যাকশন মাত্র থাকে, ইউরিয়া থাকে মাত্র 15 দিন, টিএসপি থাকে 3 মাস, আর জৈব সারের অ্যাকশন থাকবে আপনার কমপক্ষে 4 বছর। ভার্মি কম্পোস্ট দেওয়াতে আমাদের এই ফসলের বাড়তি উৎপাদন হচ্ছে। ফুলের দাম কম, মানে 7 কেজিতে মানে 1 কাঠায় দেওয়া যাচ্ছে। আর ওই ইউরিয়া টিএসপি পটাশ দিয়ে করলে তো মানে শাকসবজির মানে গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এই কার্যক্রম কেউ নিতে চায়, আমরা প্রশিক্ষণ সহ সামগ্রিক সহযোগিতা করব এবং হাতে কলমে তাদের প্রশিক্ষণ দেব। 7 দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কার্যক্রম আবারও চালু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 7 দিন বন্ধ থাকার পর গতকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে ভোমরা স্থলবন্দর। সকাল থেকেই পণ্যবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢুকছে। অপরদিকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করছে। গত 8 অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ ছিল। শরিয়া সুপারভাইজারি কমিটির ফক্কি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেন্ট্রাল শরিয়া বোর্ড। গতকাল রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল শরিয়া বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সাইদ কামাল উদ্দিন জাফরির সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নান। সভায় ব্যাংকটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাবনা পেশ ও সুপারিশমালা অনুমোদন করা হয়। উন্মোচন করা হলো সানসিল্কের নতুন 4টি মোড়ক। গতকাল রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কালো, গোলাপি, বেগুনি ও সোনালী রঙের মোড়কগুলো উন্মোচন করা হয়। এরপর আয়োজন করা হয় বর্ণাঢ্য ফ্যাশন শো। এতে দেশের নামকরা মডেলরা অংশগ্রহণ করেন। আজ ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্ব দারিদ্র্য দূরীকরণ দিবস পালন উপলক্ষে তিনি বাংলাদেশ সফরে আসছেন। দারিদ্র্য বিমোচনে সাফল্য দেখিয়েছে এমন একটি দেশকে প্রতীকী হিসেবে ধরে প্রতি বছর দিবসটির মূল অনুষ্ঠান আয়োজন করে বিশ্বব্যাংক। দারিদ্র্য বিমোচনের সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার বাংলাদেশকে বেছে নেয় বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফর। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভারতের গোয়ায় ব্রিক্স সম্মেলনের মধ্যেই পার্শ্ব বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দুদেশের নেতাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে অন্তত 16টি চুক্তি সই হয়। এর মধ্যে প্রতিরক্ষা খাতে বেশ কয়েকটি বড় চুক্তি সই করেছে দুই দেশ। এর আওতায় রাশিয়ার কাছ থেকে 5টি S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও 4টি ফ্রিগেট কিনতে যাচ্ছে ভারত। এছাড়াও যৌথ উদ্যোগে 200 সামরিক হেলিকপ্টার তৈরি করারও সিদ্ধান্ত হয়েছে। প্রতিরক্ষা খাত ছাড়াও দুদেশের অবকাঠামো উন্নয়ন, গ্যাস পাইপলাইন, তেল, মহাকাশ গবেষণা এবং অন্ধ্রপ্রদেশে স্মার্ট সিটি নির্মাণ সংক্রান্ত আরও বেশ কয়েকটি চুক্তি সই হয় দুই নেতাদের এই বৈঠকে।
ঋণ চুক্তির আওতায় ৮,৬০০ কোটি ইউরোর মধ্যে গ্রিসকে আরও ১১০ কোটি ইউরো অর্থ দিতে সম্মত হয়েছে ইউরোজোনের অর্থমন্ত্রীরা। লুক্সেমবার্গের বৈঠকে এ সিদ্ধান্তে আসেন অর্থমন্ত্রীরা। ইউরোজোন বেল আউট ফান্ডের নীতি নির্ধারকরা এবং ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম কর্তৃপক্ষের বৈঠকের পর এ অর্থ ২৪ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ছাড় করা হবে। পেনশন ও বেতন বোনাস, কাটছাট, শ্রমবাজার পুনর্গঠন, বেসামরিকীকরণের মতো বেশ কিছু ব্যয় সংকোচ শর্ত সাপেক্ষে গেল বছর গ্রিসকে ৮,৫০০ কোটি ইউরো ঋণ দিতে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পুনর্গঠন শর্ত পালনের অবস্থা বিবেচনায় দফায় দফায় দেয়া হবে ঋণের এ অর্থ। সেপ্টেম্বরে 10% পর্যন্ত কমেছে চীনের রপ্তানি বাণিজ্য। অভ্যন্তরীণ এবং দেশের বাইরের চীনা পণ্যের চাহিদা কমার পাশাপাশি চীনা মুদ্রা ইউয়ানের মান কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির রপ্তানি বাণিজ্য। চীন ছাড়াও পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এশিয়ার পণ্যের চাহিদা কমায় কমেছে রপ্তানি। দেশটির অর্থনীতি রপ্তানি নির্ভর হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবৃদ্ধিও, তবে এই সময়টায় কমেছে আমদানিও। সেপ্টেম্বরে চীনের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $4,100 কোটি। গেল মাসে চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। চীনা পর্যটকদের আকৃষ্ট করতে সিডনি থেকে বেইজিং এর ফ্লাইট আবারও চালু করেছে অস্ট্রেলিয়ান কান্তাস এয়ারলাইন্স। এখন থেকে প্রতিদিন এই রুটে চলবে যাত্রীবাহী বিমান। 2017 সালের জানুয়ারিতে চালু হবে ফ্লাইটটি। সিডনি চীনা পর্যটকদের পছন্দের স্থান। 2016 সালের জুন নাগাদ অস্ট্রেলিয়া ভ্রমণে এসেছে অন্তত 10 লাখ চীনা পর্যটক। জাপানের পর্যটক আকর্ষণও গেল মাসে মেলবোর্ন থেকে টোকিও পর্যন্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। 2009 সালের বিশ্ব মন্দার কারণে বেইজিং থেকে সিডনি রুটে বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়ার সরকার। বাড়তে শুরু করেছে স্যামসাং মোবাইল কোম্পানির শেয়ারের দাম। সর্বনিম্ন অবস্থানে থাকা কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1.3%। আগুন লেগে যাওয়ার ঘটনায় নোট 7 স্থায়ীভাবে বন্ধ ঘোষণার পর প্রথমবারের মতো কোম্পানিটির শেয়ারের দাম বাড়ল। এর আগে মোবাইলে আগুন লাগার ঘটনায় গ্রাহকরা তাদের নিরাপত্তার কথা ভেবে ফোনটি ফেরত দিতে শুরু করেন। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত যে লেনদেন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকের মধ্যে 2টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে এবং 3টি সূচক অর্থাৎ তৃতীয় সূচকটি ডিএসসি 30 ইন্ডেক্স কিছুটা নিম্নমুখী প্রবণতার মধ্যে রয়েছে। প্রথমে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্সের অবস্থানটা আমি বলে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই সূচকটি 1.25 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 4702 পয়েন্টে। একই ধারাবাহিকতা ডিএসসি সরিয়ে সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটি 0.10 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1123 পয়েন্টে। তবে কিছুটা নিম্নমুখী প্রবণতার মধ্যে রয়েছে ডিএসসি 30 ইন্ডেক্স, এখানে 0.33 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 1767 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 127 কোটি টাকার, যার মধ্যে দর বেড়েছে 119টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 104টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত রয়েছে 59টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এখন পর্যন্ত সকাল থেকে যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে গ্রাফিক্যাল চিত্রে দেখতে পাচ্ছি শুরুতেই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই কিন্তু আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি শুরু হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 10টা 40-এর পর থেকে কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই নিম্নমুখী চলে এসেছে, অর্থাৎ সূচক কিন্তু কিছুটা পড়েছে। যদিও 11টার পর থেকে অর্থাৎ 11:10 কিংবা 11:15 পর থেকে আবারও সেই সূচকটা কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গেলেও 11টা 40-এর পর থেকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান টপ 20 শেয়ারের তালিকা যদি আমি দেখে নেই, টপ 20 শেয়ারের তালিকার মধ্যে প্রথম যে কোম্পানিটি অবস্থান করছে সেটি হলো তিতাস গ্যাস। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 50 টাকা 10 পয়সা লেনদেন এবং সর্বোচ্চ 50 টাকা 20 পয়সা নিয়ে টপ 20 তালিকার 1 নম্বর অবস্থান করছে। যদিও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বনিম্ন 49 টাকা 60 পয়সায় লেনদেন হয়েছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 49 টাকা 60 পয়সা লেনদেন হয়েছিল। ডোরিন পাওয়ার রয়েছে তালিকার 2 নম্বরে। প্রতিষ্ঠানটি সর্বশেষ 70 টাকা 50 এবং সর্বনিম্ন 70 টাকা 50 পয়সায় লেনদেন হলেও সর্বনিম্ন 69 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে তালিকার 3 নম্বরে। এটি 467 টাকা 50 পয়সা সর্বশেষ এবং 471 টাকা সর্বোচ্চ এবং 467 টাকা সর্বনিম্ন দর নিয়ে তালিকার 3 নম্বর অবস্থান করছে। তালিকার 4 নম্বরে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি পেনিসুলায়। প্রতিষ্ঠানটি 20 টাকা সর্বশেষ লেনদেন এবং 20 টাকা
40 পয়সা সর্বোচ্চ দর, যদিও এই প্রতিষ্ঠানটি 19 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। প্রাইম টেক্সট রয়েছে তালিকার 5 নম্বরে, এটি সর্বোচ্চ 23 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন 23 টাকায় লেনদেন হচ্ছে, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 22 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু অনেকটাই দর বেড়েছে বলা যায় প্রতিষ্ঠানটির। তালিকার 5 নম্বর অবস্থানটা বলে দিলাম। এরপরে রয়েছে তালিকার 6 নম্বরে একমি ল্যাব, এর প্রতিষ্ঠানটি 104 টাকা নিয়ে সর্বোচ্চ দর এবং 103 টাকা সর্বনিম্ন দরে। আমরা দেখতে পাচ্ছি এর পরে অবস্থান করছে জিএসপি ফিনান্স, এই প্রতিষ্ঠানটি 20 টাকা 40 পয়সা সর্বোচ্চ এবং 19 টাকা 70 পয়সা সর্বনিম্ন দরে অবস্থান করছে। এমজেল বিডি রয়েছে তালিকার 8 নম্বরে, এটি 119 টাকা 30 পয়সা সর্বোচ্চ এবং 118 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে তালিকার 9 নম্বরে, এটি 50 টাকা 90 পয়সা সর্বোচ্চ এবং 49 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 10 নম্বর রয়েছে বেক্সিমকো, এই প্রতিষ্ঠানটি 22 টাকা 90 পয়সা সর্বোচ্চ এবং 22 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর নিয়ে তালিকার 10 নম্বরে অবস্থান করছে। লঙ্কা বাংলা ফিনান্স উঠে এসেছে তালিকার 11 নম্বরে, প্রতিষ্ঠানটি 32 টাকা 20 পয়সা সর্বোচ্চ এবং 32 টাকায় সর্বনিম্ন দর এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর। তালিকার 12 নম্বর অবস্থান করছে এখন পর্যন্ত আমরা যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি সেটি হলো হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড, এই প্রতিষ্ঠানটি 51 টাকা 90 পয়সা সর্বোচ্চ এবং 50 টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। সোনালী আঁশ রয়েছে তালিকার 13 নম্বরে, প্রতিষ্ঠানটি 170 টাকা সর্বোচ্চ এবং 161 টাকায় সর্বনিম্ন দর নিয়ে তালিকার 13 নম্বর অবস্থান করছে। তালিকার 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সামিট পাওয়ার, এই প্রতিষ্ঠানটি 35 টাকা 30 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হলো, 34 টাকা 50 পয়সার সর্বনিম্ন দরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। পাওয়ার গ্রিড রয়েছে তালিকার 15 নম্বরে, এটি 63 টাকায় সর্বোচ্চ দর লেনদেন এবং 61 টাকা 30 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। তালিকার 15 নম্বর অবস্থানটি বলে দিলাম। এরপরে অবস্থান করছে 16 নম্বরে রয়েছে আলহাজ টেক্সটাইল, এই প্রতিষ্ঠানটি 102 টাকা 80 পয়সায় সর্বোচ্চ এবং 101 টাকা 10 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। তালিকার 18 নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে, প্রতিষ্ঠানটি 11 টাকা সর্বোচ্চ এবং 10 টাকা 60 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গ্লোবাল হেভি কেমিক্যাল রয়েছে তালিকার 19 নম্বরে, এই প্রতিষ্ঠানটি এবং এরপরে রয়েছে বিডিকম। তো মোটামুটি টপ 20 শেয়ার তালিকার যে 20টি প্রতিষ্ঠান রয়েছে তার অবস্থানটা জানিয়ে দিচ্ছিলাম। আবার যদি জানিয়ে দেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থানটা, তাহলে দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এক্স ইন্ডেক্সের সূচক রয়েছে 4702 পয়েন্ট এবং ডিএসসি সরিয়ে ভিত্তিক 1123 এবং ডিএসসি 30 ইন্ডেক্সের অবস্থান করছে 1767 পয়েন্টে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি এখন পর্যন্ত আমার হাতে ছিল এমনটাই। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। ব্রিক্স বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। ডিসেম্বরে শেষ হবে সাভারের শিল্পনগরীর সব কাজ। 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকবে না, শিল্পনগরী পরিদর্শন শেষে মন্ত্রীর নির্দেশ। সুষম খাদ্য পায় না দেশের অন্তত 30% মানুষ। অপচয়, টেকসই খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। 25 কোটি টাকা ব্যয়ে আবারও মাস্টার প্ল্যান করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সমন্বয়হীনতার কারণে আগের প্ল্যানটি অকার্যকর, অভিযোগ নগর বিশেষজ্ঞদের। এবং বরগুনায় বাঁধ সংস্কারের নামে পাইলিং বিক্রির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। বাধা দেয় হুমকির শিকার এলাকাবাসী। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।